তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের বিরুদ্ধে করা রিভিউ আবেদনের রায় ঘোষণা হবে ২০ নভেম্বর। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ বিচারপতির আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই দিন নির্ধারণ করেন। আগামী নির্বাচনের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকরের বিষয়ে সব রিভিউ আবেদনকারী এবং রাষ্ট্রপক্ষ একমত বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। রিভিউ আবেদনকারীদের আইনজীবীরা জানান, তত্ত্বাবধায়ক ব্যবস্থা বিষয়ক সংবিধানের ১৩ সংশোধনী বাতিল করে দেয়া আগের রায় আপিল বিভাগ বাতিল করবে বলে আশা তাদের। এর ফলে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃস্থাপিত হবে। সকালে রিভিউ আবেদনের ওপর ১০ম দিনের শুনানিতে অংশ নেন রিভিউ আবেদনকারী ৫টি পক্ষের ৯ জন আইনজীবী ও অ্যাটর্নি জেনারেল। ২০১১ সালে তৎকালীন প্রধান বিচারপতি খায়রুল হকের দেয়া রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রচলন করা সংবিধানের ১৩ সংশোধনী বাতিল হয়। প্রধান বিচারপতি ঘোষণা করেছেন যে এই পিটিশনের উপরে যে হিয়ারিং হয়েছে অ্যাকর্ডিংলি তারা যথাযথভাবে শুনেছেন এবং আগামী ২০ নভেম্বর জাজমেন্টের দিন ধার্য করেছেন। যে প্রক্রিয়া এটাকে বাদ করা হয়েছে, দ্যাট ওয়াজ অ্যান আনএক্সেপ্টেবল প্রসেস আমরা মনে করি। এবং আমাদের পক্ষ থেকে আরেকটা এক্সপেকটেশন হলো, সুপ্রিম কোর্টের যে রায়টি ঘোষণা হবে, এই রায়ের ভিত্তিতে বাংলাদেশের জাতীয় জীবনে একটা স্বস্তি ফিরে আসবে এবং ভবিষ্যতে আর কোনোদিন কেয়ারটেকার গভর্নমেন্ট এবং নির্বাচন প্রসেস নিয়ে আমরা কেউই যেন আর অনিশ্চয়তায় না ভুগি। সামনে নির্বাচন করার পর তত্ত্বাবধায়ক সরকারটা ব্যবস্থাটা আগামী নির্বাচনের পরে কার্যকর করা হোক বলে সবাই কম বেশি উপসংহারে উপনীত হয়েছেন। জাজমেন্ট ইজ অলওয়েজ retrospective in effect unless court gives prospective effect. এবার নির্বাচন পিছিয়ে গেলে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, আওয়ামী লীগকে দেশের মানুষ কখনো ক্ষমা করবে না। দুপুরে ঠাকুরগাঁও সদরের বড়গাঁও ইউনিয়নবাসীর সাথে মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এ সময় মির্জা ফখরুল আরও বলেন, পলাতক শেখ হাসিনা দিল্লিতে বসে নির্দেশ দিয়ে দেশে গাড়ি পোড়াচ্ছে, দেশের সম্পদ নষ্ট করছে। সাহস থাকলে তাকে জনগণের সামনে আসার আহ্বান জানান তিনি। সভায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের দিক নির্দেশনামূলক পরামর্শ দেন বিএনপি মহাসচিব। আমাদের সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক একটা সরকার গঠন করতে হবে। এটা যদি আমরা গঠন করতে ব্যর্থ হই, তাহলে আমাদের এই দেশে অস্তিত্ব টিকবে না, সন্দেহ আছে। আর এইবার যদি নির্বাচনটা পিছিয়ে যায় আরো, তাহলে এই দেশটাকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। নির্বাচন পেছানোর কোনো সুযোগ নাই। কোনো রাজনৈতিক দল জুলাই সনদের বাইরে গিয়ে নিজেদের দাবি আদায়ের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, সনদের বাইরে গিয়ে জাতীয় ঐকমত্য কমিশন বা সরকার কিছু করতে চাইলে স্বাক্ষরকারী দলগুলো তা মেনে নেবে না। দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। এ সময় দলের স্থায়ী কমিটির আরেক সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, জুলাই জাতীয় সনদে উল্লেখিত বিষয়ের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত নিলে তা বাস্তবায়নে দলগুলোর বাধ্যবাধকতা থাকবে না। ঐকমত্য কমিশনে দীর্ঘ বৈঠকের পর যেসব সিদ্ধান্ত হয়েছে তার বাইরে কোনো সিদ্ধান্ত নিলে দায় নিতে হবে সরকারকেই। নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, কেউ দেশকে অস্থিতিশীল করতে চাইছে। এ বিষয়ে সরকারকে সতর্ক থাকার আহ্বান জানান খন্দকার মোশাররফ হোসেন। এখন এই স্বাক্ষরিত সনদের বাইরে গিয়ে কোনো রাজনৈতিক দল জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে অযৌক্তিক এবং নতুন ইস্যু করে যে আন্দোলন করছে, সেই ব্যাপারে তাদেরকে বক্তব্য প্রদান করতে পারেন। এর বাইরে আমরা সনদে স্বাক্ষরিত যে বিষয়গুলো আছে তার বাইরে যদি সরকার কোনো সিদ্ধান্ত নিতে যায়, সেটা কোন রাজনৈতিক দল যারা সনদে স্বাক্ষর করেছে তাদের উপরে কোনো দায় দায়িত্ব বর্তাবে না বা মানতে বাধ্য নয়। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে জুলাই জাতীয় সনদে উল্লেখিত বিষয়দের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে সনদে স্বাক্ষরকারী কোনো দলের জন্য তা মান্য করার বাধ্যবাধকতা থাকবে না। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বাসের ভেতরে থাকা চালক নিহত হয়েছেন। এছাড়া বাসের জানালা দিয়ে নামতে গিয়ে গুরুতর আহত হয়েছেন এক যাত্রী। সোমবার রাত 3:15টার দিকে ঘটনা ঘটে। ফুলবাড়িয়া থানার ওসি মোহাম্মদ রকনুজ্জামান জানান, পৌরসভার ভালুকজান বাজারে পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা বাসটিতে চালক ছাড়াও স্থানীয় 2 যাত্রী মা ও ছেলে অবস্থান করছিলেন। মধ্যরাতে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দেয়। এ সময় জানালা ভেঙে মা ছেলে বের হতে পারলেও নিহত হন চালক জুলহাস মিয়া।
এ ঘটনায় গুরুতর আহত নারী যাত্রীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের ধরতে অভিযান চলছে বলেও জানিয়েছে পুলিশ। যাত্রী ছিলেন এবং ড্রাইভার ছিল, তো ওই ড্রাইভার পেট্রোল পাম্পের লোকদের সাথে কথা বলছে যে ওই ঘুরে তেল নেওয়ার পরে তার সে আবার ঢাকায় ব্যাক করবে। 3:15টার সময় অজ্ঞাতনামা দুষ্কৃতকারী 3 জন অজ্ঞাতনামা কথা আমরা শুনেছি যে বাসের নিচের অংশে এবং সামনের অংশে এবং ভিতরের অংশে দ্রুত আগুন দিয়ে চলে যায়। সোমবার রাজধানীর অন্তত 60টি স্থানে 10টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আগুন দেওয়া হয়েছে 3টি বাসে। রাত 11টার দিকে এনসিপির বাংলা মোটর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। এই সময় এক সন্দেহভাজন হামলাকারীকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করে এনসিপি কর্মীরা। এনসিপিকে দমাতে পরাজিত আওয়ামী লীগ এসব হামলায় অগ্নিসংযোগ করছে বলে দাবি করেন দলটির নেতারা। এছাড়া রাজধানী যাত্রাবাড়ি, রায়েরবাগ ও উত্তরায় বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। নিরাপত্তা জোরদারে গত রাত থেকেই টহল ও চেকপোস্ট বাড়িয়েছে নিরাপত্তা বাহিনী। ইতোমধ্যেই বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর নিরাপত্তায় অন্তত 17,000 পুলিশ সদস্য নিয়োজিত থাকবেন। পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরাও দায়িত্ব পালন করবেন। তারা পরিকল্পনা করে নাশকতা করছে এবং এই জায়গায় তারা মনে করে তাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান থেকে উঠে আসা দল এনসিপি। এই কারণে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে বারংবার ককটেল হামলার মধ্য দিয়ে তারা এনসিপিকে ভয় দেখাতে চায়। কিন্তু তাদের কাছে এই বার্তাটি স্পষ্ট রাখতে চাই, শেখ হাসিনার বিচার, আওয়ামী লীগের সকল সন্ত্রাসীদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত এনসিপি বিচারের দাবিতে তার রাজনীতি চলমান রাখবে এবং এই ধরনের ককটেল হামলা এনসিপি ভয় পায় না। 13 নভেম্বর ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্ত অবস্থানে রয়েছে। ওই দিন পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে আইন শৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে একথা জানান তিনি। উপদেষ্টা বলেন, সন্ত্রাসীদের কোনো ছাড় দেয়া হবে না। সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা বাড়ানো হয়েছে বলেও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, যেখানে সেখানে খোলা তেল বিক্রি বন্ধ করা সহ বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। সন্দেহভাজন কাউকে দেখলে তা আইন শৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অস্ত্র উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে দাবি করে তিনি বলেন, কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু একটা শক্ত অবস্থান নিয়েছে, এবার এরা একটা শক্ত অবস্থানে থাকবে এবং পরিস্থিতি নর্মাল থাকবে, কোনো ধরনের কোনো আশঙ্কা এখানে নাই। তো আপনারা সবসময় বলেন অনেক সময় সন্ত্রাসীরা খুব তাড়াতাড়ি জামিন পেয়ে যায়, এটাও যেন জামিন না সহজে যেন পায়। এই জন্য আমরা তাদেরও রিকোয়েস্ট করব যেন যারা জামিন দেয় তারা যেন অন্তত এই অ্যাকচুয়াল সন্ত্রাসীগুলি যেন জামিন না দেয়। যেমনটি জানিয়েছি, ময়মনসিংহের ফুলবাড়িয়ায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এই সময় বাসের ভেতরে থাকা চালক নিহত হয়েছেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী আবু সালেম মুসা। এই ঘটনার বিষয়ে পুলিশ এখন পর্যন্ত কোনো তথ্য জানাতে পেরেছে কিনা যে কারা এর সাথে জড়িত, এবং এখন তো মোটামুটি সব এলাকাতেই সিসি ক্যামেরা থাকে, পুলিশ সেই এলাকার সিসিটিভির ফুটেজ সংগ্রহ করতে পেরেছে কিনা? দেখুন, ঘটনাটি কিন্তু রাত 2:30 বাজে সংঘটিত হয় এবং 3:15টার দিকে কিন্তু ফায়ার সার্ভিস সেখানে খবর পেয়ে উপস্থিত হয়। আমরা কথা বলেছিলাম ফায়ার সার্ভিসের সাথে, ওনারা যেটি জানিয়েছেন যে আসলে তারা উদ্ধার অভিযান, আগুন নিবানোর পর উদ্ধার অভিযান পরিচালনা করে এবং ভেতর থেকে কিন্তু একজনের অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করা হয়। পরবর্তীতে আমরা জানতে পেরেছি যে এই বাসটি কিন্তু আলম এশিয়া পরিবহনের এবং রাতের বেলায় কিন্তু ঢাকা থেকে ফুলবাড়িয়া এসে পৌঁছায় এবং যার কারণে কিন্তু এখানে 2 জন যাত্রী বাসের মধ্যে অবস্থান করে বেশি রাত হয়ে যাওয়া তারা কিন্তু বাড়ি যায়নি এবং এছাড়াও কিন্তু বাসের যে চালক সে কিন্তু পিছনের দিকে ঘুমায় এবং আগুন লাগার পরে কিন্তু যখন বাসটি দাউ দাউ করে জ্বলছিল তখন যে যাত্রী ছিল সেই একজন যাত্রীর সাথে আমরা কথা বলেছিলাম। তারা যেটি বলেছেন যে তার মা আর সে অবস্থান করছিল এবং আগুন লাগার পরে কিন্তু তার মাকে জানালা দিয়ে ফেলে দেয় নিচে এবং সে নিজেও লাফ দেয় এবং যার কারণে কিন্তু তার মা কিন্তু গুরুতর আহত হয় এবং তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে চিকিৎসার জন্য। এছাড়া পিছনের দিকে কিন্তু ড্রাইভার ঘুমিয়েছিলেন, যার কারণে সে কিন্তু অগ্নিদগ্ধ হয়ে মারা যায় এবং এই ঘটনায় পুলিশ সকাল থেকেই তৎপরতা শুরু করেছে এবং বালুকজান যেই এলাকায় বাসটি রাখা ছিল সেই বাসটির রাখার জায়গার পাশে একটি পেট্রোল পাম্প রয়েছে, সেই পেট্রোল পাম্পের যে সিসিটিভি ফুটেজ সেটি কিন্তু তারা সংগ্রহ করেছে। সেই সিসিটিভি ফুটেজে কিন্তু দেখা যাচ্ছে যে
তিনজন দুর্বৃত্ত তারা কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে বাসের সম্মুখভাগে প্রথমে নিচে এবং পরে কিন্তু ভেতরে কিন্তু আগুন ধরিয়ে দেয় এবং 3 সেকেন্ডের মধ্যেই তারা সেই কাজটি শেষ করে তারা সেই ঘটনাস্থল ত্যাগ করে পুলিশ সেই সিসিটিভি নিয়ে কিন্তু তারা কাজ শুরু করেছে। এর মধ্যে ময়মনসিংহের পুলিশ সুপার আক্তারুল আলম উনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উনি যেটি জানিয়েছেন যে আসলে এটি আওয়ামী লীগের যে ঘোষিত কর্মসূচি, এই কর্মসূচিকে উপলক্ষ করেই এই নাশকতা চালানো হয়েছে এবং নিষিদ্ধ ঘোষিত যে সংগঠন, সেই সংগঠনের লোকেরা এটি ঘটিয়েছেন বলে উনি সাংবাদিকদেরকে জানিয়েছেন। উনি যেটি জানিয়েছেন যে এরপর থেকেই ময়মনসিংহের প্রত্যেকটি এলাকায় কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং এই ঘটনায় যারাই জড়িত আছে তাদেরকে চিহ্নিত করার প্রক্রিয়া চলছে এবং চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় আনা হবে বলে পুলিশ সুপার আমাদেরকে নিশ্চিত করেছেন। ময়মনসিংহে বাসে আগুনের ঘটনা সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আবু সালেম মুসা। সংস্কার জুলাই অভ্যুত্থানে বিরোধিতাকারীদের সঙ্গে জোট করবে না এনসিপি, জানিয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। দুপুরে নারায়ণগঞ্জে এনসিপির জেলা ও মহানগর দলীয় কার্যালয়ের উদ্বোধন করে মত বিনিময় সভায় একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, যারা সংস্কারের পক্ষে এবং ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে তারা চাইলে এনসিপি তাদের সঙ্গে জোটবদ্ধ হতে পারে। আওয়ামী লীগ সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে, তারা কখনোই গণমানুষের দল ছিল না। গত 2 দিনের কার্যক্রমে তা আবারও প্রমাণ হয়েছে বলে জানান হাসনাত আব্দুল্লাহ। তাদের নাশকতা রুখতে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। দেশের সামগ্রিক স্বার্থে আমরা এনসিপি সবসময় ছাড় দিয়ে এসেছি, আমরা সংস্কারের পক্ষে সবসময় ছাড় দিয়ে এসেছি, জাতীয় ঐক্যমত্যের প্রশ্নে আমরা সবসময় ছাড় দিয়ে আসছি। জাতীয় ঐক্যমত্যের প্রশ্নে, সংস্কারের প্রশ্নে যে রাজনৈতিক দলগুলো আসতে চায় আমরা তাদেরকে নিয়ে পরবর্তী নির্বাচনী কার্যক্রম আমরা পরিচালনা করতে আমরা তাদেরকে ওয়েলকাম জানাবো। আওয়ামী লীগের 2-1টি ককটেল বা দেশি বিদেশি কোনো শক্তি নির্বাচনকে বানচাল করতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। সকালে কুমিল্লার 14 গ্রামে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, আগামী নির্বাচন হবে সুষ্ঠু, অবাধ ও উৎসব মুখর। এছাড়া 13ই নভেম্বর ঘিরে আওয়ামী লীগ নাশকতা করার চেষ্টা করছে অভিযোগ করে তিনি বলেন, তারা বিভিন্ন জায়গায় বাসে আগুন দিচ্ছে। প্রত্যেকটি ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী গুরুত্ব দিয়ে তদন্ত করছে, তারা সতর্ক আছে এবং অ্যাকশনে যাচ্ছে বলেও জানান শফিকুল আলম। ইলেকশন তার সময় মতো ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। এখানে কোনো শক্তি নাই, কোনো আওয়ামী লীগের এই 1-2টা ককটেল নাই বা কোনো দেশি বিদেশি কোনো শক্তি নাই এই ইলেকশনকে তারা বানচাল করতে পারে, কোনোভাবেই সম্ভব না। বাংলাদেশের মানুষ খুবই সুন্দর একটা ইলেকশন দেখবে। 2 দিন কর্মবিরতির পর ক্লাসে ফিরেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। আন্দোলনের কারণে 2 দিন পাঠদান বন্ধ থাকলেও আজ থেকে স্বাভাবিকভাবে চলে ক্লাস। সকালে বরিশালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ফেরায় স্কুলগুলোতে প্রাণচাঞ্চল্য ফিরেছে। তবে 2 দিনের কর্মবিরতির কারণে শিক্ষার্থী উপস্থিতি ছিল কম। শিক্ষকরা জানান, 3 দফা দাবি বিবেচনায় নিয়ে সমাধানের আশ্বাস দেয়ায় ক্লাসে ফিরেছেন তারা। পাঠদানে ফিরেছেন দিনাজপুরের হিলি সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। 11তম গ্রেড প্রদানের আশ্বাসে খুশি তারা। এদিকে ক্লাস শুরু হওয়ায় খুশি শিক্ষার্থী অভিভাবকরা। বেতন বাড়ানো সহ 3 দফা দাবিতে রোববার থেকে সারা দেশে সহকারী শিক্ষকদের কর্মবিরতি শুরু হলে স্কুলে পাঠদান বন্ধ হয়। ওনারা 11তম দেওয়ার আশ্বাস দিয়েছে, সেই পরিপ্রেক্ষিতে আমরা ক্লাসে ফিরেছি এবং আমাদের ক্লাসে যথারীতি আগের নিয়মে চলতেছে। পাঠদান পুরোদমে চলছে এবং সমস্ত টিচার আমরা বিদ্যালয়ে উপস্থিত আছে। বাচ্চারা স্বতঃস্ফূর্তভাবে আবার আগের মতো স্কুলে বিদ্যালয়ে আসা শুরু করেছে। পটুয়াখালীর মহিপুরে ঘর থেকে স্বামী স্ত্রী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে ডাবলুগঞ্জ ইউনিয়নের পেয়ারপুর গ্রামে নিজ বাড়ি থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতরা হলেন 75 বছরের সিরাজউদ্দিন খান ও তার স্ত্রী আকলিমা বেগম। পুলিশ জানায়, নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন সিরাজ। সেখানেই নদীর তীরে একটি ঝুপড়ি ঘরে তৃতীয় স্ত্রী আকলিমাকে নিয়ে থাকতেন তিনি। ভোরে ফজরের নামাজ পড়তে না যাওয়ায় তাকে ডাকতে যান প্রতিবেশীরা। অনেক ডাকাডাকি করেও সাড়া না পেয়ে ঘরের ভিতরে তাদের মরদেহ দেখতে পান তারা। মহিপুর থানার ওসি মাহমুদ হাসান জানান, নিহতদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে কাজ করছে সিআইডি। উত্তরাঞ্চলে ধীরে ধীরে নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ। সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত দেখা মিলছে হালকা থেকে মাঝারি কুয়াশা।
বাতাসে বইছে হালকা শীতের ছোঁয়া। ভোরে কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। পঞ্চগড়ে তাপমাত্রা নেমেছে 14 ডিগ্রিতে। তবে দিনের বেলায় সূর্যের তেজে 30 থেকে 31 ডিগ্রির ঘরে থাকছে তাপমাত্রা। হিমালয়ের কাছাকাছি হওয়ায় উত্তরা জেলা পঞ্চগড়, নীলফামারী ও এর আশেপাশের এলাকাগুলোতে শীত আসে একটু আগেই। এর মধ্যেই কৃষকরা ঘরে তুলতে শুরু করেছেন নতুন ধান। ভোর থেকে কুয়াশা উপেক্ষা করে আমন ধান সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। বিকাল থেকে শুরু করে সারা রাত পর্যন্ত হিমশীতল বাতাস, এই বাতাসে কিন্তু আমরা অনেকটা শীত অনুভব করি। লালমনিরহাটে কয়েকদিন ধরে নামছে তাপমাত্রার পারদ। দিনে রোদ থাকলেও রাতে তাপমাত্রা নামে 16 ডিগ্রির নিচে। ভোরে দেখা মিলছে মাঝারি থেকে ঘন কুয়াশার। ঠাকুরগাঁয়ে ভোরে হালকা কুয়াশা দেখা মিললেও বেলা বাড়ার সাথে সাথে কমে শীতের প্রকোপ। শীত শুরু, চিন্তাও শুরু। বৃষ্টির মতো রাত্রে শীত পড়তেছে। গরুর বাছুর নিয়ে খুব ঠান্ডা অসুবিধা আছে। আমাদের উত্তর অঞ্চলে খুব অতিরিক্ত ঠান্ডা। দিনাজপুরে ঘূর্ণিঝড় মন্থারের প্রভাবে টানা 4 দিনের বৃষ্টির পর কমতে শুরু করে তাপমাত্রা। কুয়াশার প্রকোপ বাড়ার সাথে হিমেল হাওয়ার দাপট বাড়ছে রংপুরে। নভেম্বরের শেষের দিকে শীতের প্রকোপ বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। অক্টোবর এবং নভেম্বর মাস মিলিয়ে বাংলাদেশের পুরো বছরে যে পরিমাণ বৃষ্টিপাত হয় তার সাধারণত 8 থেকে 10% বৃষ্টিপাত এই সময়টাতে হয়। আমাদের পূর্বাভাস হচ্ছে এই সময় স্বাভাবিক যে বৈশিষ্ট্য বৃষ্টিপাতে, অর্থাৎ যে বৃষ্টিপাতের স্বাভাবিক যে পরিমাণ সেটা হওয়ার সম্ভাবনা রয়েছে। ভোরে কুয়াশার কারণে সড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খুলনায় আর্মি সার্ভিস করে 44তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে জাহানাবাদ সেনানিবাসে। এতে প্রধান অতিথি ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। অনুষ্ঠানে উপস্থিত আর্মি সার্ভিস কোরের সকল অধিনায়কদের উদ্দেশ্যে সেনাপ্রধান বলেন, দেশের সেবায় আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে 21 শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় সকল সদস্যদের প্রস্তুত থাকতে হবে। এছাড়া আর্মি সার্ভিস কোরের কর্মকর্তাদের সাথে মত বিনিময়কালে আর্মি সার্ভিস কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দিক নির্দেশনা দেন সেনাপ্রধান। অনুষ্ঠানে সেনা সদরের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। দুই 2025-26 শিক্ষাবর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিল করেছে প্রশাসন। ফলে বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সন্তানরা ভর্তিতে কোটা সুবিধা পাবেন না। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর সাইফুল ইসলাম জানান, ভর্তি পরীক্ষা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, দীর্ঘদিন ধরে পোষ্য কোটা বাতিলের দাবি জানিয়ে আসছিলেন সাধারণ শিক্ষার্থীরা। তাদের দাবির প্রেক্ষিতে ভর্তি পরীক্ষা কমিটির দ্বিতীয় সভায় এই সিদ্ধান্ত হয়। আগামী বছরের 2 জানুয়ারি থেকে শুরু হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। আর চলতি বছরের 1 ডিসেম্বর থেকে 15 ডিসেম্বর পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন শিক্ষার্থীরা। গাজীপুরে আগুনে পুড়ে গেছে 7টি দোকান। রাতে কোনাবাড়ির পুকুরপাড় এলাকায় একটি দোকান থেকে আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিস জানায়, লেপ্তশোকের দোকানে লাগা আগুন মুহূর্তেই আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বিপুল পরিমাণ পণ্য ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা ফায়ার সার্ভিসের। মোংলা নদী পারাপারে ঝুঁকিপূর্ণ ঘাট ব্যবহার করে যাতায়াত করছেন প্রায় 2 লাখ যাত্রী। পুরনো ঘাটটি নষ্ট হওয়ার পর থেকে কাঠের ঝুঁকিপূর্ণ ঘাটটি একমাত্র ভরসা স্থানীয়দের। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। বড় ধরনের প্রাণহানিরও রয়েছে শঙ্কা। দুর্ভোগ কমাতে আলাদা টেকসই ঘাট নির্মাণের দাবি যাত্রীদের। মোংলা নদী পাড়ি দিয়ে প্রতিদিন কর্মস্থলে যাওয়া আসা করেন শিল্প শ্রমিক সহ নানা পেশার অন্তত 2 লাখ মানুষ। কিন্তু ঘাটে নিরাপদে ওঠানামার ব্যবস্থা না থাকায় ঝুঁকি নিয়ে নৌযানে উঠতে হচ্ছে যাত্রীদের। আগের ঘাটটি ভেঙে যাওয়ার পর বিকল্প ঘাট হিসেবে ফেরিঘাট এলাকায় কাঠের তৈরি ঘাট ব্যবহারের নির্দেশনা দেয় মংলা পোর্ট পৌরসভা। কিন্তু যাত্রীরা ট্রলার কিংবা নৌকায় ওঠার সময় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এছাড়া জোয়ার ভাটার সময় আরও বিপজ্জনক হয়ে ওঠে ঘাটটি। যে ঘাটটি আছে এটা বর্তমানে যেখান থেকে পারাপার হচ্ছে সম্পূর্ণ নাজুক। এভাবে মানুষ পারাপারে পড়ে যাচ্ছে, ঘাটের থেকে আহত হচ্ছে, এর কি কোনো একটা নিরসন হবে না? এছাড়া প্রশাসনের নজরদারি না থাকায় অতিরিক্ত যাত্রী বোঝাই করে নদী পারাপার করছেন ট্রলার চালকেরা। যে কোনো সময় বড় ধরনের প্রাণহানির ঘটনার শঙ্কায় স্থানীয়রা। যাত্রী সামনে সহ
যে ঘাটটা যাতে পুনরায় উদ্ধার করে কাজ নির্মাণ করা হয়। এই দুইটা কাঠের জেডির উপরে দিয়া আসলে মানুষের পুরো পরিপূর্ণ যে সেফ দেওয়ার মতন আসলে আমরা মাঝি সহকারে আমরা যারা এখানে আছি তারা পারি না। এদিকে নদী পারাপারে দুর্ভোগ কমাতে মংলা নদীর ওপর ঝুলন্ত সেতু তৈরির আশ্বাস পৌর প্রশাসকের। নকশা চূড়ান্ত করা হয়েছে, তো এই অনুযায়ী রোডস অ্যান্ড হাইওয়ে এবং নৌ পরিবহন মন্ত্রণালয় সহ এই বিষয় নিয়ে কাজ চলমান আছে। দুর্ঘটনা এড়ানো এবং জনসাধারণের দুর্ভোগ কমাতে নদীর দুই পারে স্থায়ী ঘাট নির্মাণের দাবি যাত্রীদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কোনো কাজেই আসছে না প্রায় 58 কোটি টাকা ব্যয়ে নির্মিত গাজীপুরের হাইটেক সিটি রেল স্টেশন। প্রতিদিন গড়ে 12,000 জনের যাতায়াতের লক্ষ্য নিয়ে তৈরি হলেও দিনে যাত্রা বিরতি করে মাত্র একটি ট্রেন। এজন্য প্রতি মাসে খরচ 5 লাখ টাকা। মাদক সেবী ছিনতাইকারীদের আখড়ায় পরিণত হওয়ায় নিরাপত্তাহীনতায় স্টেশনের কর্মকর্তা কর্মচারীরা। নান্দনিকতা আর আধুনিকতার মিশেলে নির্মাণ করা হয় কালিয়াকৈরের হাইটেক সিটি রেলওয়ে স্টেশন। রয়েছে একক প্ল্যাটফর্ম, একটি লুপ লাইন ও আধুনিক সিগন্যাল ব্যবস্থা। বিশাল পরিসরের স্টেশনটি 2018 সালের মহাসমারোহে উদ্বোধনের পর থেকে মাত্র একটি ডেমো ট্রেন চলাচল করত, সেটিও বন্ধ হয়ে যায় করোনার সময়। বর্তমানে স্টেশন হয়ে ঢাকা থেকে টাঙ্গাইল ও উত্তরবঙ্গের পথে 40টি ট্রেন চলাচল করে। তবে এখানে থামে শুধুমাত্র সকালে ঢাকা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি। ফলে 7 বছরের মধ্যেই অনেকটা পরিত্যক্ত রূপ নিয়েছে স্টেশনটি। কোটি কোটি টাকা দিয়ে খরচ করে তৈরি করা হয়েছে, এটা কোনো কাজে আসে না, যাত্রীদের কোনো কাজে আসে না, এলাকাবাসীর কোনো কাজে আসে না। স্টেশনটা মনে করেন হলো সবার ভালো মন্দের জন্য, যাতায়াত করার জন্য, কিন্তু একটা ট্রেন আসে সকাল 8টায়, তারপর আর কোনো ট্রেন থাকে না। বেহাত হচ্ছে স্টেশনের বিভিন্ন মালামাল, ঘটছে চুরি, ছিনতাই, মাদক সেবন সহ নানা অপরাধ কর্ম। সন্ধ্যার পর নিজেরাই নিরাপত্তাহীনতায় স্টেশনের কর্মকর্তা কর্মচারীরা। এখানে ডিউটিতে মাস্টার থাকে, পয়েন্টসম্যান থাকে, মানে যখন ডিউটি অবস্থায় থাকে অন্য কেউ থাকে না। দুষ্কৃতিকারী আছে, ওরা হচ্ছে আপনার আশপাশে একটু ঘোরাফেরা করে, মানে এখানে পরিবেশটা একটু রিস্কি। স্থানীয় প্রশাসন বলছে এই এলাকায় বহু যাত্রী থাকার পরও ট্রেন যাত্রা বিরতি না করায় বিপাকে স্থানীয়রা। এ বিষয়ে রেল বিভাগের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় লোকজন আমাদের কাছে এসেছিল যে এখানে ট্রেন থামানোর ব্যবস্থা করা যায় কিনা। তো আমরা স্টেশন মাস্টারের মাধ্যমে আমরা রেলওয়ে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি। তো ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছে তারা একটা কস্ট বেনিফিট অ্যানালাইসিস আছে যে এখানে যাত্রী কী পরিমাণ উঠে ঢাকায় ওই সময় যাত্রী পাওয়া যায় কিনা। তো এটা করে তারা যদি মনে করে যেটা এফিশিয়েন্ট, তাহলে অবশ্যই তারা এখানে ট্রেন থামানোর ব্যবস্থা গ্রহণ করবে। কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা, রক্ষণাবেক্ষণ সহ স্টেশনটিতে প্রতি মাসে ব্যয় 5 লাখ টাকার বেশি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বগুড়ার গাবতলীতে ব্যবসায়ী তোজাম্মেল হোসেন হত্যা মামলায় 3 জনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এছাড়াও 3 আসামিকে যাবজ্জীবন ও 1জনকে খালাস দেওয়া হয়েছে। সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শাহজাহান কবির এই রায় ঘোষণা করেন। পূর্ব শত্রুতার জেরে 2017 সালের 27 আগস্ট ভাঙাড়ি ব্যবসায়ী তোজাম্মেলকে হত্যা করে আসামিরা। এই ঘটনায় 7 জনকে আসামি করে মামলা হয়, তবে ফাঁসির দণ্ড পাওয়া 3 আসামি পলাতক রয়েছেন। এদিকে নাটোরে এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের মামলায় মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আহমেদকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনাল। এছাড়া অপহরণের দায়ে তাকে আরও 14 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 2022 সালের 1 অক্টোবর এসএসসির ব্যবহারিক পরীক্ষা শেষে ফেরার পথে মিথ্যা বলে রাজশাহীতে নিয়ে ধর্ষণ করে প্রধান শিক্ষক ফিরোজ। জাতীয় নির্বাচনের প্রচারে পোস্টার ও ড্রোন ব্যবহার চলবে না। প্রার্থী ও দলের প্রধানের ছবি ছাড়া অন্য কারো ছবি ব্যবহার করা যাবে না। সোশ্যাল মিডিয়ায় মানতে হবে বিধিনিষেধ। এমন সব বিধান রেখে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা 2025 জারি করেছে নির্বাচন কমিশন। সোমবার রাতে প্রকাশিত গেজেটে বলা হয়েছে, রেক্সিন, পলিথিন, পিভিসি সহ পরিবেশের জন্য ক্ষতিকর কোনো উপাদানে তৈরি লিফলেট, হ্যান্ডবিল, ফেস্টুন বা ব্যানার ব্যবহার চলবে না। নির্বাচনী এলাকায় কোনো বাড়ি, দেয়াল, গাছ, সরকারি স্থাপনা এবং বাস, ট্রাক, ট্রেন, লঞ্চ, রিক্সা সহ সব ধরনের যানবাহনে লিফলেট বা হ্যান্ডবিল ও ফেস্টুন সাঁটাতে পারবে না। কোনো প্রার্থী নির্বাচনী প্রচার সামগ্রীর উপর অন্য প্রার্থীর নির্বাচনী প্রচার বা কোনো প্রকার ক্ষতি সাধন, বিকৃতি বা নষ্ট করা যাবে না। ইলেকট্রনিক ও ডিজিটাল মাধ্যম ব্যতীত বাকি সব নির্বাচনী প্রচারণার ব্যানার, লিফলেট, হ্যান্ডবিল ও ফেস্টুন সাদা কালো রঙের হতে হবে। 20টির বেশি বিলবোর্ড ব্যবহার করা যাবে না। অনলাইন ও সামাজিক মাধ্যমে নির্বাচনী প্রচারে অসৎ উদ্দেশ্যে এআই ব্যবহার করা যাবে না। এমন আরও কিছু নির্দেশনা রয়েছে আচরণবিধিতে। আচরণবিধি ভঙ্গ করলে প্রার্থিতা বাতিল করা যাবে, জানিয়েছে এসসি।
প্রশাসনের অভিযানেও বন্ধ হচ্ছে না লক্ষ্মীপুরের শতাধিক অবৈধ ইটভাটার কার্যক্রম। ইতোমধ্যে প্রায় 20টি ভাটা গুড়িয়ে দেওয়া হলেও থামছে না তৎপরতা। পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি বসতবাড়ির আশপাশে ইটভাটা গড়ে তোলায় বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। তবে প্রশাসন বলছে এবার গুড়িয়ে দেয়া ইটভাটাগুলো যেন আর চালু করতে না পারে, সেজন্য থাকবে নিয়মিত তদারকি। লক্ষ্মীপুরের রামগতি উপজেলাতে 51টি ইটভাটার 49টি নেই অনুমতি। এই উপজেলার শুধু চর আফজল গ্রামেই আছে 27টি ইটভাটা। রামগতি সহ জেলার 148টি ইটভাটার মধ্যে অনুমতি আছে মাত্র 54টির। সরকারি নিয়মকানুন না মেনেই স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে কৃষিজমিতে গড়ে তোলা হয়েছে এসব ইটভাটা। কৃষিজমির মাটি কাটা সহ পোড়ানো হচ্ছে কাঠ। ভাটার দূষিত ধোঁয়ায় পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন আশপাশের মানুষ। আমাদের বাচ্চাগুলার শ্বাসকষ্টের সমস্যা হইতেছে, আমাদের কৃষকের সমস্যা হইতেছে, ডাব গাছের সমস্যা হইতেছে, ফসল ধরতেছে না। এবার পরিবেশ অধিদপ্তর, জেলা ও উপজেলা প্রশাসন এসব ইটভাটার বিরুদ্ধে শুরু করেছে অভিযান। এটিকে সাধুবাদ জানিয়ে ইটভাটা মালিক সমিতি বলছে, বৈধ ভাটা মালিকদের যেন হয়রানি করা না হয়। যে অবৈধ ভাটাগুলো ভাঙতেছে এখানে আমরা যারা বৈধ ব্যবসা করতেছি আমাদের তো দেওয়াল ঠিকই গেছে। এখন আমরা কিছুটা হলেও আমাদের নিশ্চয় আসবে। শ্রমিক মালিকদের দাবি, কার্যক্রম শুরুর আগে যদি প্রশাসন ব্যবস্থা নিত তাহলে এই ক্ষতির মুখে তাদের পড়তে হতো না। এজন্যই প্রশাসনকে দুষছেন তারা। শুরুতে বাধা সৃষ্টি হতো, তাহলে এখন ইট বানানো হতো না, শ্রমিক দিত না, আপনার বিভিন্ন অ্যাডভান্স দিত না। চুরি ডাকাতি বাড়বো, আগে সরকারে বদ্ধ করো না, প্রথম ধরে বদ্ধ করলে তো সরকারে অনেক মানুষের অন্য ব্যবস্থা করতো। হাইকোর্টের সুস্পষ্ট নির্দেশনা অনুযায়ী সব অবৈধ ইটভাটা গুড়িয়ে দেওয়ার কথা জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। শুরু হয়েছে গত বৃহস্পতিবার থেকে। অবৈধ ইটভাটা উচ্ছেদ না হওয়া পর্যন্ত আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। আমরা এই পর্যন্ত রামগতি এবং সদর কমলনগর উপজেলায় 10টা ইটভাটা উচ্ছেদ করছি। গ্রাম চিমনি ইটভাটা সহ যত অবৈধ ইটভাটা থাকবে আমরা সবগুলো কার্যক্রম বন্ধ করব। শুধু বন্ধ করবো না, যদি কেউ আবার পরিচালনা করা বা চেষ্টা করে তাদের তো আবার অভিযান চলবে এবং সাথে সাথে তার বিরুদ্ধে আমরা নিয়মিত পুরো মামলা করব। এই অভিযানে গুড়িয়ে দেওয়া ইটভাটাগুলো যেন আর চালু না হয় সেজন্য নিয়মিত তদারকির কথা জানিয়েছে প্রশাসন। আমাদের প্রাথমিক লক্ষ্য হচ্ছে যেগুলি ভেঙে দেওয়ার পরে আবার চালু করেছে সেগুলোকে একেবারে সমূলে আমরা ভেঙে দেব এবং একটা সমন্বিত উদ্যোগের মাধ্যমে এগুলোকে স্থায়ীভাবে যেন এগুলি আর কার্যকর না থাকে সেই কার্যক্রমগুলি আমরা নেব। গত 6 অক্টোবর রামগতিতে অভিযানে গেলে কর্মকর্তাদের অবরুদ্ধ করে এসব ভাটা মালিকদের লোকজন। এ ঘটনায় 600 জনকে আসামি করে মামলাও হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বদলে গেছে ঋতুচক্র, এর কারণে ব্যাপক প্রভাব পড়ছে কৃষিতেও। নওগাঁয় ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় চাষাবাদে বিপাকে পড়ছে কৃষক। ধানের পরিবর্তে অন্যান্য ফসল চাষে বাড়ছে আগ্রহ, এতে খাদ্য উৎপাদন লক্ষ্যমাত্রা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। নওগাঁয় পানির স্তর নেমে যাওয়ায় শুষ্ক মৌসুমে চাষাবাদে বিপাকে কৃষক। সেচের পানি কম লাগে এমন ফসল আবাদে ঝুঁকছেন তারা। বেশিরভাগ জমিতে আগে ধানের চাষ হলেও এখন জায়গা নিচ্ছে আমের গাছসহ অন্যান্য ফসল। বিরূপ আবহাওয়ার কারণে দীর্ঘক্ষণ মাঠে থাকতে পারছেন না চাষিরা। পানি দিয়ে দেওয়া লাগে, চাষ করা লাগে, খুব কষ্ট হয়। এখন আবহাওয়া পরিবর্তন হয়ে গেছে তো ধান কাটতে পারছি না, অনেক তাপমাত্রা বেশি হয় আমাদের এই নওগাঁ জেলাতে, কষ্ট বেশি। উৎপাদন অব্যাহত রাখতে বিকল্প উপায় চাষের প্রতি উৎসাহিত করছে কৃষি বিভাগ। কখনো আবার অতিবৃষ্টি, কখনো শীতের তীব্রতা, এইগুলোর সাথে কোপ করার জন্য গবেষণা কিন্তু বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে। তারা বিভিন্ন ফসলের খরা সহিষ্ণু জাত বা শীতে টেকসই হবে এমন জাত আবিষ্কার করছে। তারা যে জাতগুলো আমাদেরকে দিচ্ছে, আমরা এই জলবায়ুর সাথে মোকাবেলা করার জন্য সেই জাতগুলো নিয়ে আমরা মাঠে কাজ করছি, সেগুলো সম্প্রসারণের চেষ্টা করে যাচ্ছি। ভূগর্ভস্থ পানির চাপ কমাতে খাল, পুকুর, জলাশয় পুনঃখনন সহ নানা প্রকল্প নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি করে গাছ লাগানোর পরামর্শ দেওয়া হচ্ছে। যেটা ন্যাচারাল রিজার্ভারে সংরক্ষণ করার জন্য এবং ফসলের যেটা ক্রপ প্যাটার্ন এটা যাতে চেঞ্জ হয়, সেটা চেঞ্জ করে কিভাবে শুধুমাত্র রেইন ওয়াটার হারভেস্ট করে আমরা বিভিন্ন ফসলাদি উৎপাদন করতে পারি সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। জেলায় মোট আবাদি জমি 2,63,700 হেক্টর। এবছর 30,000 হেক্টরের বেশি জমিতে আম চাষ হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 15 নভেম্বর থেকে নতুন ইউনিফর্ম পাচ্ছে পুলিশ। গাঢ় নীল ও সবুজ রঙের পরিবর্তে লোহার রঙের পোশাক পরবেন রেঞ্জ মেট্রোপলিটনে কর্মরত পুলিশ সদস্যরা। প্রাথমিকভাবে ডিএমপি সহ সব মেট্রোপলিটনে নতুন ইউনিফর্ম চালু হবে।
পরে অন্যান্য ইউনিটেও এটি চালু করা হবে। শুধু পোশাক নয়, মানসিকতার পরিবর্তনও জরুরি বলছেন বিশেষজ্ঞরা। জুলাই অভ্যুত্থানে বিতর্কিত কর্মকাণ্ডের কারণে সমালোচনার মুখে পড়ে পুলিশ বাহিনী। দাবি ওঠে বাহিনীর সংস্কার ও পোশাক পরিবর্তনের। বাহিনীর সংস্কারে নানা পদক্ষেপ হাতে নেয় অন্তর্বর্তী সরকার। সিদ্ধান্ত নেয় পোশাক পরিবর্তনের। সচিবালয়ে দেয়া হয় পোশাকের ট্রায়ালও, যদিও নতুন কাপড়ের রং নিয়ে হয় সমালোচনা। 15 নভেম্বর থেকে নতুন পোশাকে নামছে পুলিশ। এতদিন মেট্রোপলিটন আর জেলা পুলিশ আলাদা রঙের পোশাক পরলেও এখন থেকে পরবেন একই রঙের পোশাক। তো ইনিশিয়ালি মেট্রোপলিটন এবং আমি বিশেষায়িত ইউনিট যেগুলো বললাম, এই পিবিআই, নৌ পুলিশ এরা আগে পড়বে, এরপরে পুলিশ হয়তো পুলিশ হেডকোয়ার্টার্স এবং এরা হচ্ছে পরবর্তীতে পড়বে। পুলিশ নিজেই চ্যালেঞ্জের মধ্যে ছিল, এখন ওভারকাম করার চেষ্টা করতেছে, তাকে মনোবল ফেরানোর চেষ্টা করতেছে। এখন নতুন পোশাকে হয়তোবা নতুন মানুষ হয়তোবা কেমন আচরণ করে এটা আমার মনে হয় পাবলিককে ভালো বলতে হবে। তবে র্যাবের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। বাহিনীটি বলছে আপাতত কালো রঙের পোশাকে পরবে তারা। এই বিষয়টা এখনো চূড়ান্ত হয়নি। যখন চূড়ান্ত হবে তখন হয়তো নতুন পোশাক এবং এর যে রং বা পারিপার্শ্বিক বিষয়গুলো আছে সেগুলো নিয়ে তখন চিন্তা করতে পারে। শুধু পোশাক পরিবর্তন করলেই চলবে না, পুলিশের মানসিকতার পরিবর্তনও জরুরি মত বিশেষজ্ঞদের। নিরাপদ কর্ম পরিবেশ যদি নিশ্চিত করা সম্ভব না হয়, এটা যদি সে করতে না পারে, পুলিশ প্রশাসন বলুন বা সরকার যদি এটি নিশ্চিত করতে না পারে, নতুন পোশাক মানে তাকে দেওয়া হলো, নতুন পোশাক পরে সে যদি আক্রমণের শিকার হয় এবং সে যদি আগের অভিযোগগুলো বারবার পুনরাবৃত্তি ঘটে, তখন নতুন পোশাক তো কোনো তাৎপর্য বহন করবে না। পুলিশকে জনবান্ধব করার পাশাপাশি রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে যেন কাজ করতে পারে সেই ব্যবস্থা নিশ্চিতেও জোর দিচ্ছেন বিশ্লেষকরা। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারি কর্মকর্তা কর্মচারীদের নির্দিষ্ট বেতন সীমা অতিক্রম করলে তাদের মাসিক বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক করা হয়েছে। হিসেব মহানিয়ন্ত্রকের কার্যালয় থেকে এ বিষয়ে নির্দেশনা জারি করা হয়েছে। এতে জানানো হয়, আয়কর আইন 2023 অনুযায়ী চলতি আয় বছরে যেসব পুরুষ কর্মকর্তা কর্মচারীর মাসিক মূল বেতন 26,785 টাকা এবং নারী কর্মকর্তা কর্মচারীর মূল বেতন 30,357 টাকা বা তার বেশি, তাদের আয়ের পরিমাণ করমুক্ত সীমা অতিক্রম করছে। তাদের বেতন বিল প্রস্তুতের সময়ই উৎসে আয়কর কাটা হবে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বিল থেকে আয়কর কাটার দায়িত্ব সংশ্লিষ্ট ট্রেজারি রুলস অনুযায়ী উত্তোলনকারীর ওপর বর্তাবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। আর এই ছিল সমগ্র বাংলাদেশের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।